কি যেন বলছিলাম, রিলায়েবিলিটি। হ্যাঁ, তো রিলায়েবিলিটি হচ্ছে কি জিনিস আগে একটু বলে দিই। বেসিক্যালি দেখো, রিলায়েবিলিটির কথা সম্বন্ধে তোমাদের নেই, মানে অভ্যস্ত না তোমরা, বা এই ইংলিশ ওয়ার্ডটা কি শুনেছো না শোনোনি সেটা আগে বলো। কারণ এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে এটার মানেটা তোমার যদি জানা থাকে তাহলে সাবজেক্টটা বুঝতে অনেকটাই সাহায্য করবে। বুঝলে? তো মানে যেহেতু বলছো না, বলো। মানে মানে একটা জিনিসকে বারবার একই ভাবে করা আর কি, মানে কোনো না, জিনিস। না, না, ওরকম না। স্যার যেহেতু বিশ্বাসযোগ্য। রিপিটেশন বলে বা ধরো ইটারেশন বলে, একই জিনিসকে বারবার করে ইটারেশন বা রিপিটেশন। হ্যাঁ বলো, আরেকজন কে বলছে বলো। স্যার বিশ্বাসযোগ্যতা বলছেন বা নির্ভরযোগ্য এরকম হ্যাঁ, কিছু। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ওইরকম টাইপের বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা, বাংলাতে মিনিং হচ্ছে এটা। তো যাই হোক, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমরা যে শু কিনি, তাই না, মানে ধরো জুতো যেগুলো কিনি, চপ্পল কিনি, যাই কিনি, দেখবে কিছু কিছু কোম্পানি কি হয়, জুতো তোমার গ্যারেন্টি দেয়, সে ধরো 3 মান্থস। ম্যাক্সিমাম কোম্পানিগুলো, শু কোম্পানিগুলো তোমার টেস্টিং এর জন্য তোমার 3 মাসের গ্যারান্টি একটা দেয়, তাই না। তারপরে অন্যান্য জিনিসেও থাকে, ধরো ফ্যান যদি কেনো, ফ্যানের উপরে ধরো কত দিনে থাকে, মানে 3 বছরের গ্যারান্টি থাকে। জুতোতে 3 মাসের থাকে, ফ্যানে হয়তো 3 বছরের থাকে, যে এই জিনিস খারাপ হলে পরে তারা রিপেয়ার করে দেবে। তো মোটামুটি অনেক জিনিসেরই আমরা জানি যে কেনার সময় আমরা দেখেছি যে তাদের একটা গ্যারান্টি দেওয়া থাকে, গ্যারান্টি পিরিয়ডস বলা হয়, গ্যারান্টি থাকছে যে ওই সমস্ত জিনিস যদি আমরা ওই পার্টিকুলার ডিউরেশনের মধ্যে যদি খারাপ হয় তাহলে কোম্পানি হচ্ছে রেসপন্সিবল ফর দ্যাট। এবার তোমরা জানো না হয়তো যে পোলার কোম্পানির যে ফ্যান, সেই ফ্যান ধরো আমি যখন কিনেছিলাম ফার্স্ট, তখন তার 7 বছরের গ্যারান্টি ছিল, 7 ইয়ার্স ওয়ারেন্টি। সেই সময় আর অন্য কোনো ফ্যান এতদিন ওয়ারেন্টি দিত না, কিন্তু অন্যান্য ফ্যান অনেকদিন দিত, 5 বছর 6 বছর দিত, কিন্তু পোলার দিত সবচেয়ে বেশি সেই সময়কার কথা। কিন্তু এখন কোনো ফ্যান অতদিনের নাকি গ্যারান্টি দেয় না, ম্যাক্সিমাম নাকি 3 ইয়ার্স দেয়। এখন দেখো কি হচ্ছে, যে যদি তুমি কোনো একটা আইটেম কিনলে, মনে করো মোবাইল কিনলে বা ধরো শু কিনলে, জুতো কিনলে, তো এবার যদি কোনো কোম্পানি যদি গ্যারান্টি বেশি দিন দেয়, মনে করো তুমি জুতো কিনলে, বললো কোনো কোম্পানি যে তোমার 2 বছরের গ্যারান্টি দিচ্ছে, যদি পেস্টিং ছিঁড়ে যায়, এটা খুলে যায়, সেটা খুলে যায়, ওরা দায়িত্ব নেবে। তাহলে 2 বছরের গ্যারান্টি যদি দেয়, তাহলে তুমি কি করবে, সেই কোম্পানির জুতো কিনবে, কারণ তুমি 2 বছর শিওর থাকছো যে জুতোর যে কোনো ডিফেক্ট হলে ওরা কোম্পানি রিপেয়ার করে দেবে, তোমার কোনো দায়িত্ব থাকছে না। আর একটা জুতো তো যদি কন্টিনিউ করো 2 বছর টেকেই না, তাই না। তো সেই জন্য দেখবে শুতে সমস্ত কোম্পানি, আমার যতদূর জানা, কোনো কোম্পানি বেশি কম দিতেই পারে, মোটামুটি 3 মাসের গ্যারান্টি দিয়ে থাকে, কারণ 3 মাস পর্যন্ত তুমি শুটা প্রপারলি পড়তেই পারবে। এটা ওরা, মানে কোম্পানি কি করে, যে কিছু এক্সপেরিমেন্ট করে, সেই এক্সপেরিমেন্ট করে দেখে যে তার শু 3 মাসের অব্দি গ্যারান্টি থাকবে, 3 মাসের মধ্যে যদি খারাপ হয়ে যায়, পেস্টিং খুলে যায়, তাহলে কিন্তু রিপ্লেস করে দেয়, পুরো নতুন জুতো দেয়। তাহলে তুমি ধরো একটা জুতো কিনে নিয়ে আসলে, দেখা গেল 3 মাসের মধ্যে তোমার জুতোটা খারাপ হয়ে গেলো, তুমি মনে করো 2.5 মাস পরলে, তারপরে তোমার জুতোটা খারাপ হলো, তখন তুমি কোম্পানিকে দেবে, তোমাকে রিপ্লেস করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, কোম্পানি সেটা লস হচ্ছে, তাই না। তো সেই লসটা তো ওরা করবে না, কিন্তু কোম্পানি তাহলে কি করবে না, তো এমন একটা ভ্যালু বলবে, ম্যাক্সিমাম ভ্যালুটা বলার চেষ্টা করবে, ম্যাক্সিমাম গ্যারান্টিটা দেওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাম গ্যারান্টি দিলে কি হবে, কাস্টমার অ্যাট্রাকটিভ হবে এবং সেই জিনিসটা পারচেস করবে। আর সেটা হচ্ছে একটা ব্যাপার, সেই জন্য ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবে। এবার ম্যাক্সিমাম ডিউরেশন যদি গ্যারান্টি থাকে, তাহলে ওই ডিউরেশনে যদি আবার ফেলিয়ার হয়ে যায়, তাহলে কোম্পানির আবার লস হওয়ার চান্স থাকে। তো সেই জন্য কোম্পানি কি করে, একটা মেজারমেন্ট করে, যে কোনোভাবেই হোক মেজারমেন্ট করে সে গ্যারান্টিটা দেয়, যাতে ম্যাক্সিমাম পসিবল ডিউরেশনও বলা যেতে পারে, আবার কি হচ্ছে না, তো তার যেন লসও না হয়। তো এই হচ্ছে ধরো জুতোতে সেভাবে দেওয়া হয়। তারপরে ধরো পোলার ফ্যানের যেটা বলছিলাম, 7 ইয়ার্স উঠিয়ে এখন 3 ইয়ার্স দেয়। কেন দেয়, ওরা হয়তো দেখেছে যে 7 ইয়ার্স দিলে কোম্পানির প্রচুর লস হয়ে যাচ্ছে। 7 বছর মানে তো অনেকটা, 7 বছর একটা ফ্যান চলছে মানে তো বিশাল ব্যাপার। তো সেই ডিউরেশনে খারাপ হয়ে গেলে কোম্পানিকে দেখতে হয়তো দেখবে কয়েল পুড়ে গেল, কয়েল পুড়ে গেলে মানে অনেকটাই তোমার চার্জেবল হয়, রিপেয়ার করতে গেলে অনেক টাকায় খরচ হয়। তো এই সমস্ত ব্যাপারের জন্য ওরা কমিয়ে দিয়েছে, দেখছিল হয়তো যে এত এত ডিউরেশন বেশি দিলে পারে তাতে লস হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন পারপাস থাকে। তো এখন দেখো যে যে গ্যারান্টি পিরিয়ড বলা বলা হচ্ছে, সেটা হচ্ছে রিলায়েবল যে পিরিয়ড, সেটার উপরে বেস করে তারা দেয়। তো এইবার দেখো আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাটারি, যে টর্চের ব্যাটারি পাওয়া যায় না, সেই ব্যাটারির উপরেও দেখবে একটা ডিউরেশন দেওয়া থাকে, যে কতদিন তোমার হয়তো ঠিকঠাকভাবে ব্যাটারিটা কাজ করবে বা লাইট জ্বলবে। মানে
ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ওরা যে গ্যারান্টিটা দেয় সেটা হচ্ছে দেখবে যে হয়তো লিখে দিল যে সে 200 আওয়ার্স, 200 আওয়ার্স যদি গ্যারান্টি হয়। ব্যাটারি কেনার সময় আমরা দেখি না, আমরা যাই গিয়ে হয়তো এভারেডি ব্যাটারি কিনলাম বা নিপ্পনের ব্যাটারি কিনলাম, এরকম কোনো কোম্পানির নাম বলে আমরা ব্যাটারি নিয়ে চলে আসি। কিন্তু ওখানে দেখবে একটা ইয়ে থাকে তোমার, ডিউরেশন মেজার করা থাকে, কত ডিউরেশনের জন্য বেটার ব্যাটারিটা বেস্ট হবে। টর্চের ব্যাটারি দেখেছো যখন নতুন ব্যাটারি থাকে তখন কি হয়, তার আলোর যে ব্রাইটনেস বলতে পারো, ইন্টেন্সিটি বলতে পারো, সেটা অনেক বেশি থাকে। আস্তে 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 কমে যায়। কমে যাওয়ার পরে দেখবে কি হবে যে মানে একটা সার্টেন ডিউরেশন পর্যন্ত তুমি দেখবে যে ঠিক আছে লাইটটা অ্যাকসেপ্টেবল, যেরকম লাইট বেরোচ্ছে টর্চ থেকে সেটা দিয়ে জিনিসপত্র দেখতে পাচ্ছ। কিন্তু হঠাৎ করেই কিন্তু ব্যাটারি থেকে কিন্তু লাইট যেটা বেরোচ্ছে সেটা হঠাৎ করে কিন্তু বন্ধ হয় না, দেখবে আরো কমে যাচ্ছে, ইন্টেন্সিটি আরো কমে যাচ্ছে, প্রায় দেখাই যাচ্ছে না, করতে 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 একবারে শেষ হয়। মানে গ্র্যাজুয়ালি কিন্তু তোমার ইয়ে হয়, মানে বন্ধ হয়। তো এটা একটু মাথায় রাখবে যে গ্র্যাজুয়ালি ব্যাটারি যখন মানে তার যে ইন্টেন্সিটি থাকছে লাইটের সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে সার্টেন ডিউরেশন পর্যন্ত অ্যাকসেপ্টেবল, তারপর থেকে আস্তে আস্তে লাইটটা কমছে, গ্র্যাজুয়ালি কমতে কমতে একবার বন্ধ হয়ে যাবে। তো এখন ধরো ইন্টেন্সিটি যে মানে উজ্জ্বল যে পরিমাণ যে ডেজ পর্যন্ত তোমার থাকবে, ঠিকঠাক থাকবে, সেটাকেই ধরা হচ্ছে তোমার রিলায়েবল ডিউরেশন আর গ্যারান্টেড ডিউরেশন। এখন আমি দেখেছিলাম একটা ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, তো তারা কিভাবে টেস্ট করে, তারা ধরো ব্যাটারি বানাচ্ছে, বানানোর পরে কি করলো, ধরো একসঙ্গে র্যান্ডামলি 10টা ব্যাটারি চুজ করলো, ঠিক আছে, র্যান্ডামলি চুজ করছে 10 ব্যাটারিজ ফ্রম দ্য এন্টায়ার ধরো ম্যানুফ্যাকচারিং ব্যাটারিজ। তো 10খানা ব্যাটারি চুজ করে তারা বসিয়ে দিল। কিভাবে বসাচ্ছে না, তো আমাদের যে টর্চের যে বাল্বগুলো থাকে সেই বাল্বগুলোর সাথে ওই ব্যাটারিগুলোকে কানেক্ট করে দিল, ওরে ওরা এবার রেখে দিল, একদম কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলতে 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 দেখলো যে কতক্ষণ পর্যন্ত তার যে ব্রাইটনেস সেটা ঠিকঠাক আছে। তাহলে সেই ডিউরেশনটাকে ওরা মেজার করছে, করে দেখা যায় যে যে 10টা ব্যাটারি দেওয়া আছে প্রত্যেকটার কিন্তু সেম ডিউরেশন, সেম আওয়ার্স কিন্তু পাওয়া যায় না, মানে কম বেশি হয়। মানে যে ব্রাইটনেস যে ঠিক থাকে তার ডিউরেশনটা কম বেশি হয়। ওরা কি করে, ধরো প্রত্যেকটা ব্যাটারি যে 10টা দেওয়া আছে, 10টা মানে হচ্ছে এ স্যাম্পল অফ সাইজ 10 ব্যাটারিজ মানে মিনস হচ্ছে যে টোটাল যত ব্যাটারি ম্যানুফ্যাকচার করা হয়েছিল তার মধ্যে একটা স্যাম্পল নেওয়া হচ্ছে অফ সাইজ 10। 10 ব্যাটারির যে ভ্যালুজ ইন্ডিভিজুয়াল যে ডিউরেশন, সেই ডিউরেশনগুলোকে নোট করে তাদের অ্যাভারেজ বার করা হচ্ছে। সেই অ্যাভারেজ যে ভ্যালুটা হচ্ছে সেই অ্যাভারেজ ভ্যালুকে ডিক্লেয়ার করা হচ্ছে অ্যাজ দ্য গ্যারান্টেড পিরিয়ড অফ দ্য ব্যাটারি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার একটা আমি এক্সপেরিমেন্টাল ওয়ে বললাম, ব্যাটারির ক্ষেত্রে আমি দেখেছিলাম, সেটা আমার জানা আছে বলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি যে ব্যাটারিতে কিভাবে তোমার রিলায়েবিলিটি ডিউরেশন আর গ্যারান্টেড ডিউরেশন মেজার করা হয়। তো এই রকমের মানে সমস্ত জিনিসেরই তুমি যখন রিলায়েবিলিটি টেস্ট করবে তখন একটা মেজার করা হয়। কিন্তু দেখো যে আমি ধরো ব্যাটারি কিনলাম, সেই ব্যাটারি কোম্পানি বললো যে 200 আওয়ার্স হচ্ছে তার লাইফ, 200 আওয়ার লাইফ মানে কন্টিনিউ যদি তুমি ইউজ করো তাহলে। কিন্তু আমরা কি করি, টর্চ কিন্তু তার কন্টিনিউ জ্বালিয়ে রাখি না, আমরা কি করি আমাদের প্রয়োজন মতো ইউজ করি। কিন্তু কন্টিনিউ যদি জ্বালিয়ে রাখো তাহলে 200 আওয়ার চলবে, এটাকে কিন্তু তারা দিয়ে থাকে। যদি 200 আওয়ার্স লাইফ বলে কোনো ব্যাটারিতে লেখা থাকে তাহলে জানবে সেই ব্যাটারি যদি কন্টিনিউ জ্বালিয়ে রাখো তাহলে 200 আওয়ার্স ফুল ব্রাইটনেসে জ্বলবে, এই হচ্ছে গ্যারান্টি। কিন্তু তুমি যে ব্যাটারিটা পার্টিকুলারলি কিনে আনছো সেটার কি হতে পারে, তার সেটা দেখবে হয়তো যে ডিউরেশনটা 200 আওয়ার্সের বেশি হতে পারে, আর সে 200 আওয়ারের লেস হতে পারে। কারণ এটা তো ধরো অ্যাভারেজ একটা ভ্যালু দিচ্ছে, যে লাইফটা দেওয়া হচ্ছে দ্যাট ওয়ান ইজ দ্য অ্যাভারেজ লাইফ। প্রত্যেকটা ব্যাটারির কি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লাইফ কিন্তু পাওয়া যায়, সবার কিন্তু এক্স্যাক্টলি সেম লাইফ আসে না। যদিও সেম টেকনিকে ধরো ম্যানুফ্যাকচার করা হয়, সেম মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, তাহলেও দেখা যায় যে কম বেশি তোমার হয়ে থাকে, অল্প কম বেশি হয়, মানে ভেরিয়েশনটা কম আসবে। তো যাই হোক, তাহলে তুমি বাই চান্স তুমি যেটা কিনছো সেটা হয়তো দেখা গেল যে 180 আওয়ার্স চলছে, আর একজনের হয়তো দেখলে যে ব্যাটারিটা হয়তো 220 আওয়ার্স হয়তো চলছে, এরকম হতে পারে। তো ব্যাটারি তার মানে হচ্ছে যে তার মানে কি আছে, একটা প্রবাবিলিটি থাকছে যে প্রবাবিলিটি অফ দ্য ফুল ব্রাইটনেস অফ দ্যাট ব্যাটারি ইকুয়াল টু 200 আওয়ার্স অ্যান্ড প্রবাবিলিটি অফ দ্যাট থিং ইজ 1, এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে, বা হাই প্রবাবিলিটি আমরা বলতে পারি। তো এইবার ধরো এই হচ্ছে ধরো বেসিক কনসেপ্ট। এইবার আর একটা ভাবে আমরা বলতে পারি যার সঙ্গে রিলায়েবিলিটি কথাটা, ক্লাস শুরু করছি পরে দাও। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো তো।
তো যেটা তোমার বলছিলাম যে এবার রিলায়েবিলিটি যেগুলো আমি বললাম গ্যারান্টির সাথে অ্যাপ্রোপ্রিয়েট, এবার রিলায়েবিলিটি এবার আমরা ধরো যদি একটু বলি আর কি। তো মনে করো যে আমাদের ধরো একটা মোবাইল সেট আছে, মোবাইল সেটের মধ্যে কি থাকে, বিভিন্ন কম্পোনেন্টস থাকে, যেমন একটা স্পিকার থাকে, ক্যামেরা থাকে, তারপরে ধরো ওই যে আমরা যে ভয়েস আমরা কথা বলছি সেটা রিসিভ করছে, তারপরে সেটাকে মডুলেট করে বা কোডেট করে পাঠিয়ে দিচ্ছে, মানে মডুলেশন ডিমডুলেশন করায় তার ইনস্ট্রুমেন্ট, এবং প্রচুর ধরো সার্কিট টার্কিট থাকে। তা আমরা যদি স্পিকার আর ক্যামেরার কথাই যদি ধরি তাহলে দেখা যেতে পারে যে তোমার স্পিকারটা হয়তো কি করছে, ধরো কাজ করছে, করতে করতে হয়তো ফেলিওর হয়ে গেল। স্পিকার যদি মোবাইলে ফেলিওর হয়ে যায় তার মানে কি হচ্ছে, তুমি আর কথা বলতেও পারছো না, শুনতেও পাচ্ছ না, তার মানে মোবাইলটা হচ্ছে পুরোপুরি ওয়ার্কলেস হয়ে গেল, তাই না? আবার মনে করো যে তোমার স্পিকার ঠিক আছে, মানে যদি সমস্ত কম্পোনেন্ট ঠিক থাকে, তোমার মোবাইল যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এবার যদি তার মানে সেটা কি আছে, ফুললি ফাংশনিং আর কি, এন্টায়ার সিস্টেম, এন্টায়ার কম্পোনেন্ট অর এন্টায়ার ধরো ইনস্ট্রুমেন্ট ইজ ফুললি ফাংশন, এটা আমরা বুঝবো। কিন্তু যেহেতু ধরো একটা মোবাইলের মধ্যে মাল্টিপল ডিভাইসেস থাকে, মাল্টিপল কম্পোনেন্টস থাকে, তো সেই কম্পোনেন্টসগুলো আলাদা আলাদাভাবে ফেলিওর হয়। তার মধ্যে মেজর হচ্ছে তোমার ধরো স্পিকার, স্পিকার ড্যামেজ মিনস ইউর ফোন ইজ নট ওয়ার্কিং, তাই না? তখন তুমি আর ফোনে যে মেন পারপাস কমিউনিকেশন সেটা ইউজ করতে পারছো না। কিন্তু মনে করো যে তোমার ফোন ঠিক ঠিক মানে স্পিকার ঠিক আছে, তুমি ফোন রিসিভ করছো, ফোন করছো, দ্যার ইজ নো প্রবলেম, বাট ইউর ক্যামেরা ইজ নট ওয়ার্কিং প্রপারলি, তাহলে কি হয়, তাহলে আমাদের খুব বেশি সমস্যা হয় না। তখন আমরা ভাবি যে ঠিক আছে, ইয়ে করা যাচ্ছে না, ক্যামেরাটা সারাতে হবে, সে তখন ক্যামেরা সারানোর জন্য তুমি হয়তো 10 দিন ওয়েট করতে পারো। কিন্তু যদি ধরো তোমার স্পিকার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি 10 দিন ওয়েট করতে পারবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে মাল্টি কম্পোনেন্ট যদি থাকে কোনো ডিভাইসে, তাহলে কি হবে, সেইগুলো ধরো কিছু কিছু কম্পোনেন্ট ফেলিওর হলেও আমাদের ফাংশন করে, কাজ করে। আবার কি হয় যে কোনো কোনো সিস্টেম থাকে, এমনই সিস্টেম থাকে যে তার একটা কম্পোনেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই তোমার ব্রেকডাউন হয়ে যায়। তো মোবাইলের ক্ষেত্রে যেটা মেজর সেটা হচ্ছে তোমার হচ্ছে স্পিকারটা, কিন্তু তাছাড়াও ধরো ভিতরে যে থাকে আমাদের ওদের যে চিপস থাকে, যেটা মেন যে চিপস থাকে, সেই চিপসটা খারাপ হয়ে গেলেও কিন্তু পুরো ফোনটা তোমার কাজ করবে না, ঠিক আছে? তো এই ধরনের সব ব্যাপার থাকে। মানে কম্পিউটারে যেমন ধরো অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, সেইখানে মাইক্রো প্রসেসর থাকে, মানে কম্পিউটারে মাইক্রো প্রসেসর থাকে। মাইক্রো প্রসেসর হচ্ছে আমাদের হার্টের মতো ব্যাপার, মাইক্রো প্রসেসর খারাপ হয়ে যাওয়া মানে পুরো কম্পিউটার ব্রেকডাউন, কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো এই ধরনের ব্যাপার যে কম্পিউটার বলো, ফোন বলো, সেইগুলো হচ্ছে তোমার মাল্টি কম্পোনেন্ট ডিভাইসেস। তো যেটা আমি বলছিলাম যে কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে দেখা যায় যদি একটা কম্পোনেন্ট খারাপ হয়ে যায় তাহলে পার্শিয়ালি কাজ চলে, বা আবার কোনো কোনো ডিভাইস দেখা যায় যে একটা কম্পোনেন্ট খারাপ হলেই পুরোটা ব্রেকডাউন হয়, এরকমের সিচুয়েশন হতে পারে। এখন ধরো যে ইনস্ট্রুমেন্টগুলো আছে মোবাইলে বলো, কম্পিউটারে বলো বলো বা আদার ডিভাইসেস, তো সেগুলো কি হতে পারে, সেগুলো যে কখন ব্রেকডাউন হবে, ইলেকট্রনিক্স গুড কখন যে খারাপ হবে সেটা কিন্তু বলা যায় না, তাই না? আমরা তো শিওরলি বলতে পারছি না। তার মানে কি হচ্ছে যে যে যত কম্পোনেন্টস আছে তার মানে কি হচ্ছে তাদের দেয়ার ইজ এ প্রবাবিলিটি ফর ব্রেকডাউন অর ফেলিওর, তাই না? যে কোম্পানিজ গুলো থাকছে তাদের ধরো ফেল করে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এই যেহেতু চান্সেস থাকছে তার মানে কি হচ্ছে দেয়ার ইজ এ প্রবাবিলিটি, তার মানে বেসিক্যালি রিলায়েবিলিটি ইজ বেসড অন দ্য প্রবাবিলিটি। তো সেই জন্যই হ্যাঁ, রিলায়েবিলিটির সাথে আমাদের প্রবাবিলিটি আমরা কানেক্ট করব, করে আমরা পড়বো। তো এরপরে দেখো আমরা রিলায়েবিলিটি ডেফিনিশন থেকে আসছি। তাহলে আরো রিলায়েবিলিটি সম্বন্ধে আরো সেন্স আমরা পরে আরো এক্সাম্পল দিয়ে বলছি, কারণ অনেকটা সময় এখানে আমি কাটাচ্ছি। দেখো বলা আছে রিলায়েবিলিটি ইজ দ্য ক্যাপাবিলিটি, রিলায়েবিলিটি ইজ দ্য ক্যাপাবিলিটি। ভালো করে দেখো ডেফিনিশন মনে রাখবে, কারণ অনেক জায়গাতেই রিলায়েবিলিটি ডেফিনিশন জিজ্ঞাসা করা হয়। তো বলছে রিলায়েবিলিটি ইজ দ্য ক্যাপাবিলিটি অফ এ ডিভাইস টু ওয়ার্ক উইথাউট এনি ব্রেকডাউন। রিলায়েবিলিটি ইজ দ্য ক্যাপাবিলিটি বলে বলছে, মানে কোনো ডিভাইস ধরো উইথাউট ব্রেকডাউন, উইথাউট ফেলিওরে কাজ যেটা করা হয় সেটাকে বলা হচ্ছে তার যে ক্যাপাসিটি, দ্যাট ক্যাপাসিটি ইজ নোন অ্যাজ রিলায়েবিলিটি। তো এটা হচ্ছে যে নন ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। রিলায়েবিলিটি ইজ দ্য ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি যখন আমরা বলছি মানে ওই ডিভাইসটা কাজ করা যে ক্যাপাসিটি উইথাউট এনি ব্রেকডাউন অর উইথাউট এনি ফেলিওর, তাকে বলা হচ্ছে রিলায়েবিলিটি। কিন্তু ম্যাথামেটিক্যালি ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে, সেটা আমরা ধরো একটু পরের স্লাইডে বলছি। এখানে মনে লেখা আছে, এই যেখানে লেখা আছে দেখো, ফর্মালি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রবাবিলিটি।
reliability is defined as probability of a device performing satisfactorily. এটা ইম্পর্টেন্ট মানে সেন্টেন্স যে probability is the reliability is the probability of a device performing satisfactorily for a given period of time. এটা হচ্ছে ইম্পর্টেন্ট, given period of time. তাহলে দেখো যে প্রবাবিলিটির সঙ্গে কিন্তু রিলায়েবিলিটি ডেফিনিশন আছে। বেসিক্যালি দেখো রিলায়েবিলিটি ইজ দ্য প্রবাবিলিটি, মানে ক্লিয়ারলি বলা আছে প্রবাবিলিটি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রবাবিলিটি। তার মানে এটা মাথায় রাখবে যে রিলায়েবিলিটি ইজ নাথিং বাট দ্য প্রবাবিলিটি। আর প্রবাবিলিটি না তো অফ এ ডিভাইস পারফর্মিং স্যাটিসফ্যাক্টরি, মানে ঠিকঠাকভাবে কাজ করা যে প্রবাবিলিটি তাকেই বলা হচ্ছে রিলায়েবিলিটি। কিন্তু তার সাথে দেখো জুড়ে দেওয়া আছে ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম। তুমি যে ভাবলে একটা ডিভাইস কিনে নিয়েছো ইনফাইনাইট টাইমের জন্য স্যাটিসফ্যাক্টরিলি পারফর্ম করবে তা না, একটা টাইম পিরিয়ড থাকবে, সেই পিরিয়ডের জন্য স্যাটিসফ্যাক্টরিলি পারফর্ম করবে। তার মানে ব্রেকডাউন হবে না, ফেলিওর হবে না কোনো ডিভাইস, তার প্রবাবিলিটি। তারপরে আবার দেখো ইট ইজ অপারেটেড ইন দ্য ম্যানার ফর দ্য পারপাস ইট ইজ ইনটেন্ডেড, মানে যে পারপাসে এই ডিভাইসটা তৈরি করা হচ্ছে সেই পারপাসে ডিভাইসটা যেন অপারেটেড হয়, মানে ফাংশন করে বা কাজ করে। এই হচ্ছে ব্যাপার। তার মানে রিলায়েবিলিটি ইজ এ প্রবাবিলিটি, ইট ইজ ওকে, বাট it is the probability of the performing satisfactorily, and this thing is should be valid for a given time period, and it is valid for a particular operations for which the device is your manufactured. আচ্ছা, এখানে এয়ারক্রাফট ইত্যাদি নিয়ে তোমার এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা পড়ার চেষ্টা করো। এগুলো একটু ধরো এয়ারক্রাফট কি ইত্যাদি ইত্যাদি আছে সেগুলো বলা। এখন এয়ারক্রাফটের এক্সাম্পল না দিয়ে আমরা আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, আমাদের কম্পিউটারের এক্সাম্পলও বলতে পারি। মানে এয়ারক্রাফট হচ্ছে মাল্টি কম্পোনেন্ট তোমার ডিভাইস, কিন্তু কমপ্লেক্স ডিভাইস। যেমন এখানে বলা আছে না, এই কমপ্লেক্স সিস্টেম, বেসিক্যালি এ কমপ্লেক্স সিস্টেম such as aircraft or a computer system not only requires smooth functioning of the component but also depends upon its design as well as on various interconnection and switch over devices. ঠিক আছে, মানে যেগুলো কমপ্লেক্স ডিভাইস হয় না, যে আমাদের ধরো কম্পিউটার সম্বন্ধে আমাদের একটু ধরো আইডিয়া আছে, কম্পিউটারের মধ্যে মাল্টিপল তোমার কম্পোনেন্ট থাকে, আমরা মোটামুটি একটু শুনে থাকি আর দেখতে পাই কম্পিউটারের মধ্যে অনেক অনেক ডিভাইসেস আছে। মানে উপরেও তো দেখতে পাই যে ধরো কিবোর্ড একটা ডিভাইস, তোমার স্ক্রিন যেটা থাকে সেটা একটা ডিভাইস, তারপরে ধরো কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্টেড থাকছে সেটার একটা ডিভাইস, এগুলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি। কিন্তু যদি খুলে দেওয়া হয় কম্পিউটার বা ল্যাপটপ, তাহলে দেখবে তার ভিতরে প্রচুর সার্কিট থাকে, প্রচুর চিপস থাকে, তো সেইগুলো থাকছে। তো সেই তার মানে হচ্ছে যে কম্পিউটার হচ্ছে একটা কমপ্লেক্স সিস্টেম, যেখানে প্রথমেই লেখা আছে কমপ্লেক্স সিস্টেম। সিমিলারলি এয়ারক্রাফট যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সিস্টেম, মোর কমপ্লেক্স। তো তার মধ্যে তোমার থাকছে বিভিন্ন ইন্টারকানেকশন কম্পোনেন্ট থাকছে, সুইচ করা হচ্ছে, সুইচ ওভার করা হয়, সুইচ ওভার ডিভাইসেস। মানে একটা ধরো কম্পোনেন্ট কাজ করছে, করতে করতে সেখান থেকে আর একটা কম্পোনেন্ট কাজ করতে শুরু করলো, তাকেই বলা হচ্ছে সুইচ ওভার। মানে আমাদের যখন কম্পিউটারের মধ্যে যখন ইন্টারনালি কাজ হয় তখন দেখবে একটা ডিভাইস কাজ করছে, করতে করতে আর একটা কাজ করছে, বুঝতে পারছো? মানে আমরা যখন ধরো প্রোগ্রাম রান করছি, প্রোগ্রাম রান করার সময় কি হয়, প্রোগ্রাম রান করার সময় ইন্টারনালি যে সময় প্রোগ্রাম রান হচ্ছে ইন্টারনালি হয়, হ্যাঁ তাই না, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট সেখানে কাজ করে, কন্ট্রোল ইউনিট কাজ করে, ইনপুট আউটপুট ডিভাইস কাজ করে। তো ওইগুলোর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, মানে ক্যালকুলেশন করছে। যখন অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট ক্যালকুলেশন করছে তখন কিন্তু আমরা কিছু দেখতে পাই না, যখন স্ক্রিনে রেজাল্টটা আমাদের ডিসপ্লে করে দিচ্ছি আউটপুট স্টেটমেন্টের সাহায্যে, তখন আমরা রেজাল্টটা পাচ্ছি। তার মানে যখন রেজাল্ট ক্যালকুলেশন হচ্ছে ইনসাইড দ্য কম্পিউটার, সেই সময় কিছু কিছু ডিভাইস কাজ হচ্ছে, অ্যারিথমেটিক লজিক ডিভাইস, তারপরে হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট, এগুলো ইন্টারনালি কাজ করছে। পরে যখন আউটপুটটা পাওয়া যাচ্ছে তখন আউটপুট ডিভাইস অ্যাক্টিভ হচ্ছে, তখন ওগুলো সব বন্ধ হয়ে গেল। যারা ক্যালকুলেশন করছিল যে ডিভাইসগুলো সেগুলো স্টপ হয়ে যাচ্ছে, যখন আউটপুট আসছে তখন আউটপুট ডিভাইস তোমার ওয়ার্কিং হচ্ছে বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো তাকেই বলা হচ্ছে সুইচ ওভার দ্য ডিভাইসেস, এরকম ব্যাপার। এবার দেখো যে এই যে রিলায়েবিলিটির যে ডেফিনেশনটা আমরা বললাম, রিলায়েবিলিটি নাথিং বাট দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, তার মানে তোমার প্রবাবিলিটি বার করলেই চলবে, কিন্তু তার সাথে কতগুলো অ্যাডিশনাল কথা বলা আছে। দেখো এখানে সেটাই বলা আছে, দিস ডেফিনিশন ব্রিংস ইনটু দ্য ফোকাস অফ 4 ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। কি
কি আছে চারটে ফ্যাক্টর, কিন্তু রিলায়েবিলিটির সাথে জুড়ে যাচ্ছে আদার দ্যান প্রবাবিলিটি, হচ্ছে দ্য রিলায়েবিলিটি অফ ডিভাইস ইজ এক্সপ্রেস অ্যাজ এ প্রবাবিলিটি। ঠিক আছে, তার মানে রিলায়েবিলিটি মানে আমরা প্রবাবিলিটি বার করবো, এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ডে বলা আছে দেখো দ্য ডিভাইস ইজ রিকোয়ার্ড টু গিভ অ্যাডাকুয়েট পারফরমেন্স, মানে সেই ডিভাইসটার একটা তোমার সার্টেন একটা পারফরমেন্স থাকবে, মানে ওয়ার্কিং অবস্থায় থাকবে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। দ্য ডিউরেশন অফ অ্যাডাকুয়েট পারফরমেন্স ইজ স্পেসিফাইড, তারপরে টাইম ডিউরেশন একটা থাকবে। ঠিক আছে, হ্যাঁ মানে কি কাজ করবে সেটা একটা ব্যাপার, কি পারপাসে ডিভাইসটা ডিজাইন করা হয়েছে সেটাকে বলা হচ্ছে যে অ্যাডাকুয়েট পারফরমেন্স। তুমি যদি মোবাইল থাকে তাহলে মোবাইল তুমি হয়তো কিনলে মোবাইল দোকান থেকে যে আমি ফোন করতে পারবো, আমার মোবাইলে যেন ইন্টারনেট কাজ করা যায়, আমার মোবাইলে যেন ভালো ছবি ওঠে। তো এই তিনটে ক্রাইটেরিয়া দেখে তুমি কোনো কোম্পানির একটা মোবাইল চুজ করলে, কোনো কোম্পানি কোনো পার্টিকুলার মডেল চুজ করলে, তোমার তার ইন্টেনশন কি হচ্ছে, ইন্টেনশন হচ্ছে যে ইউর মোবাইল শুড ওয়ার্ক কল রিসিভিং অ্যান্ড কল সেন্ডিং and the good picture মানে good photo and internet use। তো এই তিনটেই যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে অন্য ডিভাইসগুলো যদি খারাপও হয়ে যায়, কাজও যদি না করে, তাহলে দেখবে তোমার কিছু, তোমার কাছে কিছু যায় আসে না, তুমি কি ভাববে যে তোমার মোবাইল ঠিকঠাক কাজ করছে। এবার কেউ মনে করো ইন্টারনেট ইউজ করে না, তাই না, অনেক ধরো আমাদের গ্রামের দিকে আমাদের ধরো মা বাবা যারা পুরোনো দিনের লোকজন আছেন, তারা ইন্টারনেট ইউজ করে না, তারা কি করে, তাদের মোবাইল ইন্টারনেট কাজ করছে কি করছে না তারা চেকও করে না, দরকার নেই, তারা কি করে কল রিসিভ করে কল সেন্ড করে, ব্যাস আর কিছুই না, ফটো টোটো অত তোলে না পুরোনো দিনের লোকজন। তাহলে তাদের কাছে ফোন রিসিভ আর ফোন সেন্ডিং মানে কল রিসিভ করা আর কল করা এই দুটো যদি কাজ করে, তাহলে তাদের কাছে হচ্ছে অ্যাডাকুয়েট পারফরমেন্স বলে তারা ধরে নেবেন। তো এগুলো ধরো মোবাইলের ক্ষেত্রেও পার্সন টু পার্সন কিন্তু আমাদের অ্যাডাকুয়েট পারফরমেন্স কথাটা কিন্তু ভ্যারি করে। এবার হচ্ছে ডিউরেশনটা, মানে কত বছরের জন্য তোমার মোবাইলটা ঠিকঠাক কাজ করবে। তারপরে বলছে দ্য এনভায়রনমেন্ট অর দ্য অপারেটিং কন্ডিশন, সেটাও একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে যে এনভায়রনমেন্টে তোমার ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসটা কাজ করবে বা যে অপারেটিং কন্ডিশনের উপরে কাজ করবে সেটাও স্পেসিফাইড করতে হবে। তার মানে আমরা প্রবাবিলিটি বার করবো ঠিকই, কিন্তু তার সঙ্গে এই তিনটে জিনিস অ্যাডিশনালি, কারণ ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি কথাই বলছে, দ্য রিলায়েবিলিটি অফ এ ডিভাইস ইজ এক্সপ্রেস অ্যাজ এ প্রবাবিলিটি। কারণ ম্যাথামেটিক্যালি আমরা প্রবাবিলিটি জানি, এটা মিটে গেল, রিলায়েবিলিটি বার করা মানে প্রবাবিলিটি বার করা, কিন্তু প্রবাবিলিটি অফ গুড পারফরমেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কার প্রবাবিলিটি বার করবো, মানে প্রবাবিলিটি অফ good performance by adequate performance within a certain duration and with certain environment or operational condition। ঠিক আছে, তার মানে এই যে তিনটে যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডিশনালি থাকছে। ম্যাথমেটিক্যালি প্রবাবিলিটি আসবে, কিন্তু তার সাথে সাথে এগুলো আসবে। তার মানে বুঝতে পারছো যে রিলায়েবিলিটি নট অনলি দ্য প্রবাবিলিটি, ইট অলসো incorporate the adequate performance of the device with for a certain duration of time and under certain condition of operating under certain operating conditions and environment। ঠিক আছে, তার মানে লাস্ট তিনটে হচ্ছে কন্ডিশনস, ফার্স্ট এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভ্যালু দ্য প্রবাবিলিটি। এবার দেখো কি হচ্ছে যে যদি ডিভাইস যদি পারফর্ম করে, ফাংশন করে ঠিকঠাক ভাবে, যদি ফাংশন করে তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নেই। আর যদি ফাংশন না করে, ফাংশন করে না বলেই আমাদের রিলায়েবিলিটি মেজার করার প্রয়োজনটা হচ্ছে, মানে ধরে নেওয়া হয় যে ডিভাইসগুলো আমরা ইয়ে করবো সেই ডিভাইসগুলোর মধ্যে ফেলিওরিটি থাকে, ফেলিওর ব্যাপারটা আছে। এটা আমরা জানি সব কিছু পৃথিবীতে যত কিছু তৈরি হয়েছে, যত জিনিস তোমার সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফেলিওর হয়। বুঝতে পারছো, মানে একটা বাংলায় প্রবাদ না কি যাই বলবে, সেটা আমরা পড়েছিলাম যে হ্যাঁ যা সৃষ্টি হয়েছে তার মৃত্যু হবে। ঠিক আছে, মানে সৃষ্টি হলে তা ধ্বংস হবে, এরকম ব্যাপার, সে আর্টিফিশিয়াল হোক আর ন্যাচারাল হোক। তো এই ধরনের ধরো মানে ফিলোসফিক্যাল ধরো কথাবার্তা আছে যে যত জিনিস সৃষ্টি হচ্ছে সেগুলো ধ্বংস হবে। তো যেগুলো আমরা বানাই সেগুলো তো আমরা দেখতেই পাই, যেগুলো ধরো ম্যান মেড সেগুলো তো কিছু দিন থাকে, কেউ 1 বছর, কেউ 1 মাস, কেউ ধরো 10 বছর, কেউ 20 বছর থাকে, তারপরে কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, তার মানে ফেলিওর হয়ে যায়। তো সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে ফেলিওর নিয়ে আমরা এখানে এবার স্টাডি করব। ফেলিওরের সাথে রিলায়েবিলিটির একটা হাইলি কানেকশন আছে। তো ফেলিওর হচ্ছে 3 টাইপস, ওয়ান ইজ আর্লি ফেলিওরস, একটা হচ্ছে দেখো আর্লি ফেলিওরস, আর একটা বলা হচ্ছে র্যান্ডম ফেলিওরস, আর একটা হচ্ছে ওয়্যার আউট ফেলিওরস। দিস আর দ্য ফেলিওরস। কিন্তু আমাদের ফেলিওর মানে কি, ফেল করছে, কাজ করছে না, ফাংশন করছে না, তাকে আমরা ফেলিওর বলবো। বাট দিস আর ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ,
আর্লি ফেলিওর কি বলছে দেখো, আর দোজ হুইচ অকার ইন আর্লি লাইফ অফ এ সিস্টেম অপারেশনস। আর্লি লাইফ মানে তোমাকে যে টাইমটা বললো আর কি, যে হয়তো 2 বছর তোমার মোবাইলটা ভালো চলবে, কিন্তু দেখা গেল যে তার আগে 1 বছর পর থেকে ডিস্টার্ব করতে শুরু হচ্ছে, যেটা খারাপ হচ্ছে সেটা খারাপ হচ্ছে, তাকে বলা হচ্ছে আর্লি ফেলিওর। চান্স ফেলিওর বলে দেখো বলা হচ্ছে, বা র্যান্ডাম ফেলিওর এটা। তো চান্স ফেলিওর আর predominant during the actual operating of the system and occur at random, irregularly and unexpectedly. র্যান্ডামলি ফেলিওর হয়ে যায়, ইররেগুলারলি ফেলিওর হয়ে যায়, আনএক্সপেক্টেডলি ফেলিওর হয়, তাকেই বলা হচ্ছে তোমার র্যান্ডাম ফেলিওরস আর চান্স ফেলিওরও বলে। ঠিক আছে, তার মানে দেখো এখানে র্যান্ডাম ফেলিওর মানে বুঝতে পারছো, হঠাৎ করে ফেল হয়ে গেল, মোবাইল তোমার ঠিক ঠিক কাজ করছিল, করতে করতে দেখলে যে না, তারপরে আর কথা শোনাই যাচ্ছে, বা তুমি হয়তো ছবি তুলছিলে যে ক্যামেরাটা হয়তো কাজ করছে না, তো ক্যামেরা ফেলিওর হওয়ার চান্স কম থাকে, স্পিকার দেখবে মোবাইলের স্পিকার ফেলিওর টেলিওর বেশি হয়, এই সমস্ত হয় আর কি। বা স্ক্রিনটা হয়তো আউট হয়ে গেল, স্ক্রিন আউট কিন্তু হঠাৎ করে দেখা যায় না, গ্র্যাজুয়ালি হয়। তো যেগুলো মানে র্যান্ডাম ফেলিওর মিস হচ্ছে, হঠাৎ করে ফেলিওর হয়ে গেল, তোমার ধরো আগের মুহূর্তে কাজ করছিল, পরে দেখলে আর কাজ করছে না, তাকে বলা হচ্ছে র্যান্ডাম ফেলিওর। যেমন ধরো টিউব লাইট বা বাল্ব, হয়তো কাজ করছিল জ্বলছিল, পরের বারে তুমি অন করলে দেখলে আর জ্বলছে না। বাল্বের ক্ষেত্রে তাই হয়, বাল্ব তো আর গ্র্যাজুয়ালি খারাপ হয় এরকম না, টিউবলাইট তাও দেখো গ্র্যাজুয়ালি খারাপ হয়, তাই না, আস্তে আস্তে জ্বলতে জ্বলতে দেখবে হয়তো দুই কোণা হয়তো জ্বলছে, তারপরে অনেকটা সময় নিয়ে হয়তো টিউবটা জ্বললো, তারপরে কিছুদিন ওইভাবে জ্বলতে জ্বলতে আস্তে আস্তে দেখলে আর জ্বললোই না। টিউব যখন ফেলিওর হয় গ্র্যাজুয়ালি হয়, কিন্তু বাল্ব কিন্তু তোমার র্যান্ডামলি বা সাডেন তোমার ফেলিওর হয়ে যায়, আনএক্সপেক্টেডলি ফেলিওর হয়। বা যে সমস্ত ডিভাইসগুলো মানে তাদের কোনো নির্দিষ্ট টাইম থাকে না ফেলিওর হওয়ার জন্য, তুমি হয়তো বাল্ব ঘরে লাগালে, দেখা গেলো কোনো বাল্ব 10 বছর ধরে চলে, বুঝতে পারছো, 10 বছর ধরে চললো, আবার কখনো তুমি বাল্ব নিয়ে এসে লাগালে দেখবে হয়তো 6 মাস পরে খারাপ হয়ে গেল। তো সেগুলোকেই বলা হচ্ছে ইরেগুলারলি ফেলিওর। আর ওয়্যার আউট ফেলিওরস বলছে আর কজ ডিউ টু দ্য এজিং এনি ওয়ারিং আউট অফ কম্পোনেন্টস। মানে ধরো তুমি ধরো যদি ঘরে যে ইলেকট্রিফিকেশন করি, তাই না, ঘরে ধরো করা হয়, ইলেকট্রিকের কাজ করা হয়, তো যে ধরো আমাদের ওয়ারিং বলা হয়, ইলেকট্রিক ওয়ারিং যেটা আমরা ঘরে করি, তো সেটা কি হয় যে অনেক বছরের যদি পুরনো হয়ে যায়, তাহলে দেখবে ওয়ারিং খারাপ হয়ে যায়, মানে তারটা হয়তো নষ্ট হয়ে গেল, বোর্ড যেগুলো থাকে, সুইচ বোর্ড থাকলো, সুইচগুলো হয়তো খারাপ হয়ে গেল, তো সেইগুলোকে বলা হচ্ছে যে ডিউ টু দ্য এজিং অফ দ্য ওয়ারিং। পুরোনো যদি হয়, অনেক দিনের পুরোনো যদি হয়, তাহলে সার্কিটের যে কানেকশন থাকে, যে ওয়ারিং থাকছে, সেটা খারাপ হয়ে গেল, সেটা বলেছে ওয়্যার আউট ফেলিওর। তো সেটা আমরা ধর আগে থেকে বুঝতে পারবো, যেটা অনেক দিনের পুরোনো কম্পিউটার সেটা খারাপ হবে, এটা আমরা জানি। বা ধরো ঘরে যে ইলেকট্রিক ধরো ওয়ারিং করা হয়েছে, সেটাও যদি অনেক দিন হয়, সেটা খারাপ হয়ে যেতে পারে। তো সেইগুলো আমরা মেনে নিতে পারি যে অনেক দিনের পুরোনো, এগুলো খারাপ হয়ে যাবে। তো তখন কি করা হয়, সেই জন্য আমাদের যেগুলো জানা থাকে এই ধরনের ব্যাপার, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ওয়ারিং থাকে, দেখবে আমাদের হয়তো দেখা গেল যে বোর্ডগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো তখন আমরা কি করলাম, মাঝে মাঝে যদি দেখো বোর্ড খারাপ হচ্ছে, সুইচ খারাপ হয়ে যাচ্ছে, তো তখন আমরা মাঝে মাঝে সেইগুলোকে রিপেয়ার করি, তাই না, আমরা রিপেয়ার করি আর কি, ওই ধরনের করে থাকি। তো সেইগুলো হচ্ছে আমাদের হচ্ছে, হ্যাঁ, তোমার ওয়্যার হাউস রিপেয়ারিং এই সমস্যার মধ্যে আসে আর কি, রিপেয়ার করে নেওয়া হয় যাতে না তোমার প্রবলেম হয় আর কি। সেটআপ চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জিনিস খুঁজছি, পাচ্ছি না, একটু দেখে নিই, দাঁড়া 1 মিনিট।
আচ্ছা ছেড়ে দাও। তাহলে তিন ধরনের ফেলিওর বুঝলে আর কি। আর্লি ফেলিওর মিনস আমাদের যে গ্যারান্টি পিরিয়ড থাকে তার আগে ফেলিওর হয়ে যাওয়া। আর ওয়ার আউট হচ্ছে যে ডিউ টু দ্য এজ অফ দ্য সিস্টেম। আর চান্স ফেলিওর অর র্যান্ডম ফেলিওর হচ্ছে যে র্যান্ডমলি ফেল অর ইরেগুলারলি ফেল অর আনএক্সপেক্টেড ফেলিওর। এবার ধরো আমাদের টাইপস অফ ফেলিওর, এটা যদি আমরা দেখি যে এটাকে ডায়াগ্রামেটিক্যালি এটা আমরা বলতে পারি লাইফ ক্যারেক্টারিস্টিক্স তার বলছে। আর্লি ফেলিওর মানে আমাদের মনে করো এইটা আমাদের হয়তো ছিল ধরো মানে তোমার ডিউরেশন, যে কাজ পারফেক্টলি করবে সেই পারফেক্টলি করার জন্য টাইম ডিউরেশন মনে করো এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে টাইম অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমাদের কি হচ্ছে যে যে ধরো গ্যারান্টেড যে পিরিয়ড ছিল তার আগে ফেলিওর হয়ে যাচ্ছে, সেই পোর্শনটাকে আমরা বলছি আর্লি ফেলিওর বলা হচ্ছে। চান্স ফেলিওর হচ্ছে আমাদের গ্যারান্টেড হচ্ছে এইটা, এই ডিউরেশনটা হচ্ছে গ্যারান্টেড ডিউরেশন, ঠিক আছে। সেই গ্যারান্টেড ডিউরেশন এই পর্যন্ত আমাদের আছে। তো এই ডিউরেশনের মধ্যে আমাদের চান্স ফেলিওর হতে পারে, র্যান্ডামলি ফেল করতে পারে ইত্যাদি। আর এটা হচ্ছে আউট দ্য গ্যারান্টেড পিরিয়ড আমরা বলতে পারি, বা গ্যারান্টেড পিরিয়ডের মধ্যে হতে পারে। বাট হ্যাঁ দিস ইজ দ্য, যদি আমাদের লং টাইম ধরো গ্যারান্টেড যদি আমাদের থাকে, আমাদের আমাদের মনে করো এটা যদি টোটাল গ্যারান্টি যদি দেওয়া হয় তাহলে লং টাইম গ্যারান্টি মানে এই পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে চান্স ফেলিওরের যে এন্ড আর কি, সেই পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে ফাংশন করবে পারফেক্টলি। আর তারপরে যে ডিউরেশন এটার মধ্যে হতে পারে আমাদের মানে পুরনো হয়ে যাওয়ার জন্য, এজ হয়ে যাওয়ার জন্য ফেলিওর হতে পারে। তো এইভাবে আমরা ধরো ফেলিওরকে আমরা ধরো ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। এবার হচ্ছে আমাদের মেন কাজ যে ধরো আমরা কিভাবে মেজার করতে পারি, রিলায়েবিলিটি কিভাবে মেজার করতে পারি। যদিও ধরো আমরা প্রবাবিলিটি কথা বলেছি, কিন্তু প্রবাবিলিটিটাই বা ক্যালকুলেশন করতে গেলে দেখো না যে বিভিন্নভাবে প্রবাবিলিটি ক্যালকুলেশন করা হয়। তো যাই হোক, আমরা সেই প্রবাবিলিটি না বলে আমরা বলছি মেজার অফ রিলায়েবিলিটি। যদিও এটা প্রবাবিলিটি টার্মেই আসবে, কিন্তু তাহলেও আমাদের কিভাবে কাজ টাজ করতে হয় সেগুলো একটু থাকে, সেই জন্য আমরা তার ফর্মুলা ইত্যাদি আমরা দেখব। বলছে দেখো, প্রেডিকশন অফ সিস্টেম রিলায়েবিলিটি ইজ বেসড অন এ নাম্বার অফ ফ্যাক্টরস such as life characteristics, operating condition and failure distribution, ঠিক আছে। তার মানে ধরো সিস্টেম রিলায়েবিলিটি তোমার ডিপেন্ড করছে লাইফ ক্যারেক্টারিস্টিক্স, মানে যেভাবে ধরো সিস্টেমটা চলবে তার উপরে, অপারেটিং কন্ডিশন যে কন্ডিশনে তুমি কাজ করবে, অ্যান্ড ফেলিওর ডিস্ট্রিবিউশন তার যে ফেলিওর পসিবিলিটিস থাকে তার উপরে। সো দ্য লেন্থ অফ লাইফ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই টাইম ডিউরেশনটাকে বলা হচ্ছে, যে ডিউরেশনের জন্য এই ডিভাইসটা পারফেক্টলি কাজ করবে তাকে বলা হচ্ছে লেন্থ অফ লাইফ। ক্যান বি মেজার ডিপেন্ডিং অন whether the item is repairable or not। এখন দেখো যেগুলো আমরা যে রিলায়েবিলিটি মেজার করি তার মধ্যে মানে মেইনলি দুই ধরনের আমাদের জিনিসপত্র থাকে। একটা হচ্ছে রিপেয়ারেবল থাকে, যেগুলোকে রিপেয়ার করা যায়, আর এগুলো কিছু থাকে নন রিপেয়ারেবল। কি কি রিপেয়ার করা যায়, ধরো রেডিও, আমাদের যে পুরোনো দিনের রেডিও ছিল সেই রেডিও রিপেয়ার করা যায় জানো। টেলিভিশন রেডিও রিপেয়ার করা যায় জানো। এরোপ্লেন সেগুলো রিপেয়ার করা যায় জানো। আর নন রিপেয়ারেবলের মধ্যে কি থাকছে, বাল্ব, ফিউজ, মিসাইল, রকেট এটসেট্রা। আর হচ্ছে নন রিপেয়ারেবল তোমার আইটেমস, এবং প্রচুর আছে তাই না। ক্লাসিফিকেশন আমরা এইভাবে করছি যাদেরকে রিপেয়ার করা যায়। ধরো মোবাইল হচ্ছে রিপেয়ারেবল আইটেম, মোবাইলকে রিপেয়ার করা যায়, কম্পিউটার রিপেয়ার করা যায়, এই সমস্ত। আর রকেট নিশ্চয়ই জানো, এমনি যে রিয়েল যে রকেট আমরা পাঠাই, মহাকাশে যে রকেটগুলো পাঠাই, সেই রকেট তো আমরা জেনারেলি আমরা দেখতে পাই না তাই না। কেউ হয়তো লাকিলি হয়তো যেখান থেকে পাঠাচ্ছে, আমাদের যে রকেট থ্রো করা যে এইগুলো আছে বেসগুলো আছে, হরিকোটা হরিকোটা একটা আছে, তো এরকম ভাবে কয়েক জায়গায় আছে আর কি। তো সেখানে গিয়ে কেউ হয়তো দেখে থাকতে পারো, কিন্তু আমরা যে পুজোর সময় যে রকেট বাজি ফাটায় সেখানে দেখেছো যে সে বাজিতে আগুন ধরে দিচ্ছে, ব্যাস উঠে চলে গেল, অনেক আকাশে উঠে গেল কি মিলিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে ওটা হচ্ছে কোনো রিপেয়ার টিপার করার কোনো সিন নেই, কাজ হয়ে গেল, সেটা রিউজ করা যায় না, রকেটটা রিউজ করা যাচ্ছে না। মিসাইলও তাই, কোথাও গিয়ে ধ্বংস করে দিচ্ছে কোনো জিনিস, তো এরকম ব্যাপার। আর বাল্ব আর ফিউজ তো ঘরে দেখেইছো যে বাল্ব খারাপ হয়ে গেলো, রিপেয়ার হয় না, সমস্ত ব্যাপার। তো সেই জন্য এখানে ওইভাবে ক্লাসিফাই করা হচ্ছে, রিপেয়ারেবল আইটেমের রিলায়েবিলিটি একভাবে মেজার করা হয় যে রিপেয়ার করে করে আমরা কতদিন চালাতে পারি জিনিসটাকে, তাই না। হ্যাঁ, যদি আমরা রিপেয়ার করি, মেনটেন করি, তার মানে তার রিলায়েবিলিটি কি হচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। টিভি হয়তো চলছিল, চলতে চলতে খারাপ হয়ে গেল, এবার তুমি যদি রিপেয়ার করে নাও, রিপেয়ার করার পরে কি হচ্ছে, আবার চলছে। তার মানে মনে করো একটা টিভি তোমরা কিনেছো,
ঠিক আছে, কেনার পরে দেখা গেলো 5 বছর পরে খারাপ হলো, রিপেয়ার করলে আবার দেখা গেলো 2 বছর পরে চলছে ঠিকঠাক, আবার 2 বছর পরে খারাপ হলো, আবার রিপেয়ার করলে, করতে করতে সার্টেন টাইম পরে কিন্তু আর রিপেয়ার করেও দেখা যায় যে রিপেয়ার করতে যত খরচ পড়ছে সেটা অনেক বেশি, তার চেয়ে নতুন টিভি কিনে নেওয়াই হচ্ছে বেটার। এরকম আমরা আমাদের মধ্যে অটোমেটিক্যালি আসে। তো তার মানে রিপেয়ারেবল আইটেমের একটা সুবিধা হচ্ছে যে সেটাকে আমরা রিপেয়ার করতে পারি, এক্সট্রা পেমেন্ট করতে পারি, করে 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 তার রিলায়েবিলিটি বাড়াতে পারি। এবার টিভি খারাপ হয়ে গেলে, এবার কেউ বলে টিভি খারাপ হয়ে গেছে, সারাবো না, কিছুই না, বন্ধ করে ফেলে দিলে, ফেলে দিলে তার মানে কি হচ্ছে, তোমার তাহলে রিলায়েবিলিটি ডিউরেশন কমে গেল, কিন্তু বাই রিপেয়ারিং ইউ ক্যান এক্সটেন্ড দ্য রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। এটা মাথায় রাখতে হবে, রিপেয়ারেবল আইটেমের ফেলিওর হয়ে যাওয়ার পরেও আমরা যেহেতু রিপেয়ার করতে পারি, রিপেয়ার করে তার রিলায়েবিলিটি এক্সটেন্ড করা আছে, রিলায়েবিলিটি ডিউরেশনকে এক্সটেন্ড করতে পারছে। তো সেই জন্য রিপেয়ারেবল আইটেম আর নন রিপেয়ারেবল আইটেমের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরকমের যে in repairable item we can extend the reliability period। এবার এখানে দেখো রিলায়েবিলিটি আইটেমের সাথে একটা প্যারামিটার থাকে, বাট ফর রিলায়েবিলিটি আইটেমস দ্য লাইফ ক্যান বি মেজার্ড বাই ফেলিওরস রেট। ফেলিওরসকে আমরা করতে পারি, অর মিন টাইম বিটুইন ফেলিয়ার্স। এই মিন টাইম বিটুইন ফেলিয়ার্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তোমার প্যারামিটার, আমরা করবো, দেখবেন পরের দিকে পড়বো। মিন টাইম বিটুইন ফেলিয়ার মানে হচ্ছে বললাম না যে টিভি 5 বছর পরে তোমার খারাপ হয়ে গেল, তারপরে রিপেয়ার করলে আবার দেখা গেলো 2 বছর পরে খারাপ হয়ে গেল, আবার রিপেয়ার করলে দেখলে যে আবার হয়তো সে 1 ইয়ার 6 মান্থ 1.5 বছর পরে খারাপ হয়ে গেল। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের খারাপ হচ্ছে। তো তাহলে যদি আমরা গড়ে যদি আমরা মেজার করি যে কত ডিউরেশন অ্যাভারেজলি গড়ে কত টাইম অন্তর অন্তর ফেলিয়ার হচ্ছে, তাকে বলা হচ্ছে মিন। মিন মানে তো তাই অ্যাভারেজ, অ্যাভারেজ টাইম বিটুইন ফেলিয়ার, মানে দুটো ফেলিয়ারের মধ্যে তোমার টাইমটা কত সেটা মেজার করা হয়। যদি রিপেয়ারেবল আইটেম হয় তাহলে আমরা সেভাবে মেজার করতে পারি। কিন্তু দেখো whereas for the non repairable items the life can be measured by mean time to failure, mean time to failure, mean time to failure মানে নন রিপেয়ারেবল হলে কি একবারই ফেল হয়ে যাবে, তাই না? তো বিটুইন ফেলিওর হওয়ার কোনো চান্স নেই, তো সেই জন্য বলছে মিন টাইম টু ফেলিওর। তার মানে কি হচ্ছে, ধরো বাল্ব যদি আমরা নিই তাহলে বাল্ব ধরো খারাপ হয়ে গেল ধরো 10 বছর পরে, তাহলে হচ্ছে ওই বাল্বের জন্য 10 ইয়ার্স হচ্ছে ফেলিওর ডিউরেশন। অন্য একটা বাল্ব লাগালে দেখা গেল 5 বছর পরে খারাপ হয়ে গেল, আবার একটা দিলে 7 বছর পরে খারাপ হচ্ছে। তো এই ক্ষেত্রে মিন টাইম টু ফেলিওর মেজার করতে গেলে বাল্বের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বাল্ব নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, তার ডিউরেশন নিতে হবে, নিয়ে অ্যাভারেজ বার করতে হবে। তার মানে কি হচ্ছে, দেখো যে মিন টাইম টু ফেলিওর বার যদি করতে চায় নন রিপেয়ারেবল আইটেমে, তার মানে সেম আইটেম অনেকগুলো আমাদের নিতে হবে, নিয়ে তাদের অ্যাভারেজ ভ্যালু বার করতে হবে। কিন্তু রিপেয়ারেবল আইটেম যদি হয়ে যায় না, তাহলে কিন্তু আমাদের অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম দরকার নেই, একটা টিভির উপরেই একটা টিভি বা একটা রেডিও আমরা নিচ্ছি, নিয়ে সেটাকেই রিপেয়ার করছি, ইনস্ট্রুমেন্ট কিন্তু একটাই থাকছে। সেইটার উপরে যে ধরো আমাদের ফেলিওর হয়ে যাচ্ছে, দুটো ফেলিওর, তাদের মধ্যেকার অ্যাভারেজ টাইম, তার মানে সেম কম্পোনেন্ট এবং তাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে যে ফেলিওর হচ্ছে তাদের অ্যাভারেজ ফেলিওর, দুটোর কিন্তু মেজারমেন্ট কিন্তু করা হচ্ছে বিভিন্নভাবে। এই দুটো প্যারামিটার আছে, মিন টাইম বিটুইন ফেলিওর, এটা বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো তোমার ধরো র্যান্ডামলি ফেল হয়ে যায় নন রিপেয়ারেবল আইটেম ইত্যাদি, তাদের ক্ষেত্রে তোমার মিন টাইম টু ফেলিওরটা হচ্ছে একমাত্র কাজ। যেমন ব্যাটারি খারাপ হয়ে গেলে রিপেয়ার করা যায় না, জানো, তো সেক্ষেত্রেও তাই আমরা শুধুমাত্র মিন টাইম টু ফেলিওরটা মেজার করব। এবার দেখো ফেলিওর রেট বলে আমরা যদি মেজার করি তাহলে দেখো ফেলিওর রেট হচ্ছে ল্যামডা দিয়ে ডিনোট করবো থ্রু আউট দ্য চ্যাপ্টার, is defined as the number of failure in a given time interval. টাইম ইন্টারভ্যাল হচ্ছে আমাদের থাকছে, সেই টাইম ইন্টারভ্যালের মধ্যে নাম্বার অফ ফেলিওর, মানে ল্যামডা ইকুয়াল টু নাম্বার অফ ফেলিওর বাই টোটাল ইউনিট অফ অপারেটিং আওয়ার্স, টোটাল টাইমটা থাকছে। তার মানে হচ্ছে যদি আমরা নাম্বার অফ ফেলিওরসকে এফ দিয়ে ডিনোট করি, টোটাল টাইম ডিউরেশন যদি ক্যাপিটাল টি হয় তাহলে এফ বাই টি ইজ দ্য ফেলিওর রেট, তাই না? ফেলিওর রেট হচ্ছে, তার মানে ফেলিওর রেট বেসিক্যালি কি হচ্ছে, দেখো নাম্বার অফ ফেলিওর পার ইউনিট টাইম, টি দিয়ে তো ভাগ করা হচ্ছে, পার ইউনিট টাইমে কতগুলো ফেল করছে সেটাই হচ্ছে ফেলিওর রেট। রেট মানে তো তাই হয়, তাই না? রেট মানে পার ইউনিট টাইমের মধ্যেকার ব্যাপার। এবার দেখো এখানে লেখা আছে ফেলিওর ডেন্সিটি। ফেলিওর ডেন্সিটি ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ফেলিওরস ডিউরিং এ গিভেন ইউনিট ইন্টারভেল অফ টাইম টু দ্য টোটাল নাম্বার অফ আইটেমস at very beginning of the test। সেইভাবে আমরা ধরো মানে ফেলিওর ডেন্সিটি আমরা রিপ্রেজেন্ট করবো, সেটা আমরা ধরো পরে আবার ডিসকাস করছি। দেখো
ফেলিওর ডেন্সিটিটা একটু এক্সপ্লেন করছি, বুঝতে সুবিধা হবে এখানে। মনে করো n1 হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস দ্যাট ফেল ডিউরিং দ্য ফার্স্ট ইউনিট ইন্টারভ্যাল। আমরা এটা রিপিটেবল আইটেম ধরে নিচ্ছি। তার মানে মনে করো একটা কম্পোনেন্ট আমাদের আছে, একটা টিভি, মনে করো টেলিভিশন যদি আমরা ধরে নিই, বা আমাদের মোবাইল যদি ধরে নিই, তো তার মধ্যেকার টিভি মোবাইল এটা তো মাল্টিপল কম্পোনেন্টস আছে। আমরা ধরে নিচ্ছি যে n1 সংখ্যক কম্পোনেন্টস কারা রয়েছে। কম্পোনেন্ট মানে এক একটা পার্টস, টিভির এক একটা পার্টসকে বলা হচ্ছে এক একটা কম্পোনেন্টস। তার মানে হচ্ছে ফার্স্ট ইউনিট ইন্টারভেলের জন্য, ইউনিট ইন্টারভেল মানে আমরা কিন্তু 1 মান্থ ধরতে পারি, 1 আওয়ার ধরতে পারি, 1 ডে ধরতে পারি, 1 উইক, 1 ইয়ার, যে কোনো জিনিসকে আমরা ইউনিট ইন্টারভেল ধরতে পারি। ইভেন ধরো 2 মান্থকেও তুমি কিন্তু ইউনিট ইন্টারভেল হতেই পারো, 2 মাস ধরে ধরে এক একটা ইন্টারভেল তুমি হতেই পারো। তো এনিওয়ে মনে করো আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট ইউনিট ইন্টারভেলের মধ্যে n1 সংখ্যক কম্পোনেন্টস আমার খারাপ, তারপরে n2 সংখ্যক কম্পোনেন্টস খারাপ হচ্ছে মনে করো সেকেন্ড ইউনিট ইন্টারভেল। আমরা যদি মনে করো টিভির ক্ষেত্রে যদি ভাবি, এবং আমরা ইউনিট ইন্টারভেল মানে 1 ইয়ার যদি ভাবি, তার মানে ফার্স্ট ইয়ারের মধ্যে আমাদের কতগুলো কম্পোনেন্ট খারাপ। তারপরে সেকেন্ড ইন্টারভেল মানে কি হবে, আফটার ফার্স্ট ইয়ার টু এন্ড অফ সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারের মধ্যে কতগুলো কম্পোনেন্ট খারাপ। তারপরে কি থার্ড ইয়ারের মধ্যে কতগুলো কম্পোনেন্ট খারাপ হবে, এইভাবে আমরা মেজার করতে পারি। তাহলে n1 রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ কম্পোনেন্টস ফেইল্ড ইন ফার্স্ট ওয়ান। এইবার দেখো এই যে রেশিওটা আমাদের আছে, আমরা ধরে নিচ্ছি যে ওই যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যে টোটাল কম্পোনেন্টস হচ্ছে ক্যাপিটাল এন। ঠিক আছে, টিভিতে মনে করো ধরে নেওয়া হচ্ছে যে টোটাল নাম্বার অফ কম্পোনেন্টস হচ্ছে ক্যাপিটাল এন, তার মধ্যে স্মল n1 সংখ্যক ফেলিয়ার হলো ফার্স্ট ইউনিট ইন্টারভেল। তার মানে আমরা FD1 বলে ডিনোট করছি যে ফেলিওর ডেন্সিটি, ফেলিওর ডেন্সিটি বলে FD লিখলাম আমরা, আর 1 মানে ইউনিট ইন্টারভেলের জন্য। তাহলে ফার্স্ট ইউনিট ইন্টারভেলে আমাদের ফেলিওর ডেন্সিটি হচ্ছে n1 বাই ক্যাপিটাল এন। সিমিলারলি কি হবে, সেকেন্ড ফেলিওর ডেন্সিটি কত হবে, n2 বাই ক্যাপিটাল এন, অ্যান্ড সো অন। তাহলে ধরো সামেশন আমরা যদি ধরে নিই, আমাদের হচ্ছে টোটাল ক্যাপিটাল এল সংখ্যক আমাদের ইন্টারভেল আছে, বা লাস্ট ইন্টারভেলের নাম্বার যদি আমাদের এল হয়, এল বি দ্য লাস্ট ইন্টারভেল। ঠিক আছে, তার মানে হ্যাঁ এল সংখ্যক ইন্টারভেল আমরা ধরে নিলাম, এল এর ভ্যালু যদি 10 হয়, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আফটার 10 ইয়ার্স দ্য সিস্টেম উইল নট সার্ভাইভ, উইল নট ওয়ার্ক। 10 বছর পরে আর কাজ করবেই না, এরকম যদি আমরা ভেবে নিই। এখানে দেখো সেই সেন্টেন্সটা লেখা আছে, লেট এল বি দ্য লাস্ট ইন্টারভেল আফটার হুইচ দেয়ার ইজ নো সার্ভাইভাল, মানে দ্য সিস্টেম উইল নেভার ওয়ার্ক। 10 বছর পরে, এখানে এল ধরলাম আমরা, এল বছর পরে আর কাজ করবে না। তাহলে দেখো সাম অফ দ্য ফেলিওর ডেন্সিটি, সামেশন অফ এফডিআই আছে, তার মানে সামেশন অফ ফেলিওর ডেন্সিটি কত আসবে, এই যে FD1 এর ভ্যালু কত আমরা লিখলাম n1 বাই n, FD2 n2 বাই n, অ্যান্ড সো অন। তাহলে কি হচ্ছে n1 n2 nl, এই যে এগুলো হচ্ছে এদের সাম কত হবে, ক্যাপিটাল এন বাই n ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে ফেলিওর ডেন্সিটির সাম হচ্ছে 1। কিন্তু এখানে দেখো কিন্তু একটা অ্যাজাম্পশন থাকছে যে ফার্স্ট ইউনিট ইন্টারভেলের মধ্যে যে কম্পোনেন্টস গুলো খারাপ হয়েছিল, সেকেন্ড ইউনিট ইন্টারভেলের মধ্যে অন্য কম্পোনেন্টস গুলো খারাপ হয়েছিল, এটা কিন্তু ধরা হচ্ছে। বুঝতে পারছো, থার্ডে অন্য কম্পোনেন্টস গুলো খারাপ হবে। তাই দেখো এখানে যে এইভাবে যদি ধরা হয়, তাহলে n1 প্লাস n2 আপ টু nl ইকুয়াল টু তখনই কিন্তু ক্যাপিটাল এন হবে। কিন্তু যদি দেখা যায় যে ফার্স্ট ইন্টারভেলের মধ্যে, ফার্স্ট 1 ইয়ারের মধ্যে যে কম্পোনেন্টস গুলো খারাপ হয়েছিল, সেকেন্ড ইন্টারভেলের মধ্যেও হয়তো তার একটা দুটো কম্পোনেন্ট খারাপ হয়েছে, থার্ডের মধ্যে হয়তো দেখা যাবে যে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার যে খারাপ হয়েছিল তার মধ্যে একটা দুটো কম্পোনেন্ট খারাপ। ওইরকম যদি হয়, কমন যদি থেকে যায়, তাহলে কিন্তু দেখো যে সাম অফ n1 n2 nl, এদের সাম কিন্তু ক্যাপিটাল এন হবে না। ঠিক আছে, মানে যদি আমরা ওই যে খারাপ খারাপ যে কম্পোনেন্টস গুলো হচ্ছে তাদের যদি ইউনিয়ন করি, তাহলে এন্টার যে সেট অফ তোমার কম্পোনেন্টস আছে সেটার সাথে ম্যাচ করবে, ইউনিয়নটা টোটাল যে আমাদের কম্পোনেন্টস সেই কম্পোনেন্টসগুলোর সাথে ম্যাচ করবে। কিন্তু যদি আমরা নাম্বার কাউন্ট করি, এখানে সব হচ্ছে নাম্বার, যত স্মল এন ক্যাপিটাল এন অল আর নাম্বারস। এখানে যদি স্মল এন গুলো যদি সব তোমার ডিসজয়েন্ট হয়, মানে ডিসজয়েন্ট কম্পোনেন্টের সংখ্যা যদি হয়, তাহলে কিন্তু সাম এন হবে। যাক, সেটা একটা মাথায় রেখে আমরা সেটাকে 1 বলে বলছি, 1 হবে সেই সময়। এবার দেখো কি হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা বলছি, হচ্ছে সাম অফ দ্য এরিয়াস অফ দ্য ভার্টিক্যাল বার্ডস ইন দ্য বার্ড চার্ট অফ ফেলিওর ডেন্সিটি ইজ 1।
ফেলিওর ডেন্সিটি গুলোকে যদি আমরা একটা ডায়াগ্রাম লিখে বার চার্ট করে যদি লিখে থাকি, মনে করো এক্স অ্যাক্সিস বরাবর ইয়ার মেনশন করলাম বা ইউনিট ইন্টারভেলগুলোকে মেনশন করলাম, যে ফার্স্ট ইউনিট ইন্টারভেল, সেকেন্ড ইউনিট ইন্টারভেল, থার্ড ইউনিট ইন্টারভেল, এইভাবে করে মার্ক করলাম। এবার কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে যতগুলো ফেলিয়ার হলো তার সঙ্গে এন ওয়ানের জন্য একটা লম্বা লাইন আমরা ড্র করলাম, N2 এর জন্য আরেকটা লম্বা লাইন ড্র করলাম। এইভাবে যদি আমরা মনে করো লম্বা লম্বা লাইন যদি ড্র করি, তাহলে কি হবে, একটা বার চার্টের একটা ডায়াগ্রাম হবে। এবার পুরো যে বার চার্টগুলো মিলিয়ে যে একটা রিজিয়ান তৈরি হবে, সেই রিজিয়ানটা দেখবে এরিয়া হবে 1, কারণ আমরা ওই যে বললাম তোমার সামটা 1 হলো, যেহেতু সাম অফ FDI 1 হয়ে যাচ্ছে, তার মানে সেই রিজিয়ানটার এরিয়াটাও হবে 1 ইউনিট। এটা হচ্ছে বক্তব্য। অনেকটা কিছু সেরকমের নেই, মানে N1 N2 যদি NI আইথ ইন্টারভেল পর্যন্ত সাম যদি N1 N প্লাস N2 আপ টু NI হয়, তাহলে রিমেনিং থাকবে কত, রিমেনিং নাম্বার অফ সার্ভাইভার হচ্ছে ক্যাপিটাল N মাইনাস এদের সাম। সিম্পল ব্যাপার। কিন্তু পরেরটা দেখো একটু ইউজফুল, রিলায়েবিলিটি ফর দ্য আইথ ইন্টারভেল অফ টাইম আমরা বলতে পারি, ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভাল টিল আইথ আওয়ার। মানে রিলায়েবিলিটি অফ আইথ আওয়ার মানে ফার্স্ট আইথ আওয়ার পর্যন্ত যদি আমরা রিলায়েবিলিটি বার করতে চাই, হ্যাঁ, তাহলে হ্যালো, তুই কি আসবে আজকে, কখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে দেখো বলছে যে রিলায়েবিলিটি অফ দ্য ফর দ্য আইথ আওয়ার, মানে আমরা এবার ধরে নিলাম যে 10 বছর, এখানে আওয়ার কথাটা না লিখে আইথ ইন্টারভেল লিখলে বেটার হতো। আমরা যেহেতু ইন্টারভেল করে বলছি আর কি, আওয়ার মানে তো স্পেসিফিক হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আইথ ইন্টারভেল পর্যন্ত যদি আমরা ভাবি, মানে আইথ আওয়ার, আইথ ইয়ার ইত্যাদি যদি ভাবি, তাহলে সেই ডিউরেশনে যদি আমরা প্রবাবিলিটি মেজার করি, মেজরিটি রিলায়েবিলিটি আপ টু দ্য ইন্টারভেল হচ্ছে দেখো ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য সার্ভাইভাল টিল আইথ আওয়ার বা আইথ ইন্টারভেলস। ঠিক আছে, মানে আইথ ইয়ার পর্যন্ত বা আইথ আওয়ার পর্যন্ত সার্ভাইভ করবে মানে দ্যাট উইল বি ইন ফাংশনিং স্টেজ। ঠিক আছে, মানে ওই ডিউরেশনের মধ্যে সেটা সে কাজ করতে পারবে, সেটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভিং or survival till ith hour or ith interval, and the reliability is denoted by capital RI. তো তার মানে কি হচ্ছে, দেখো যে RI ইকুয়াল টু রিলায়েবিলিটি অফ ক্যাপিটাল RI ইকুয়াল টু হচ্ছে রিলায়েবিলিটি অফ সার্ভাইভার্স টিল দ্য ith hour বাই টোটাল পপুলেশন, টোটাল যে কম্পোনেন্ট আছে সেটা। তো এখানে কি আমরা পড়লাম, দেখো যে আমাদের ith hour পর্যন্ত তাদের যে ধরো নাম্বার অফ সার্ভাইভার্স কত হচ্ছে, N1 N2 NI, এগুলো তো খারাপ হয়ে গেছে, মানে একটাও খারাপ হয়নি কম্পোনেন্টস, তার সঙ্গে কথা হবে ক্যাপিটাল এন হচ্ছে টোটাল কম্পোনেন্টস, আর এইগুলো ধরো প্রত্যেক বছর বা ইন্টারভেলে খারাপ হয়েছে আইথ ইন্টারভেল পর্যন্ত, তাহলে বাদ দিলে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে তোমার হচ্ছে যে আইথ আওয়ার পর্যন্ত সার্ভাইভ করছে, খারাপ হয়নি সেটা বোঝাচ্ছে। তো সেই জন্য এন মাইনাস এই যে আইথ আওয়ার পর্যন্ত যেগুলো খারাপ, তার মানে কি এন বাই এন, ক্যাপিটাল এন বাই এন মানে 1, আর বাকিগুলো কি থাকছে সামেশন অফ এনআই বাই ক্যাপিটাল এন, তাই না? তো এনআই বাই ক্যাপিটাল এন মানে হচ্ছে সেটাকেই বলছে আমরা এফডিআই, আগে পড়লাম এফডিআই দিয়ে ফেলিওর ডেন্সিটি। তো সেটা হচ্ছে 1 মাইনাস সাম অফ দ্য এরিয়াজ অফ ফেলিওর ডেন্সিটি বার্স, 1 মাইনাস দেখো এই যে সামেশন অফ এফডিআই মানে কত, এফডিআই আই ইকুয়াল টু 1 টু আই, এখানে জে লিখে দিলে একটু ভালো হতো, এফডি জে ইকুয়াল টু 1 টু আই, তাই না? তাহলে বুঝতে আমাদের ক্লিয়ার হতো। তা যাই হোক, তার মানে হচ্ছে দেখো আইথ ইন্টারভেল পর্যন্ত আমাদের সিস্টেমটা রিলাই করছে বা ওয়ার্কিং ইন প্রপার স্টেজ অর প্রপারলি। তো তার মানে তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস সামেশন এফডিআই, এটা মনে রাখবেন। সামেশন এফডিআই কে কি বলছে, সাম অফ দ্য এরিয়াজ অফ ফেলিওর ডেন্সিটি বার ফ্রম দ্য বিগিনিং টিল দ্য আইথ আওয়ার, মানে শুরু থেকে আইথ আওয়ার পর্যন্ত যে আমাদের ফেলিওর ডেন্সিটি হচ্ছে তাদের সাম, তাই এটা মানে তো তাই এফডিআই মানে তাই স্টার্টিং থেকে আইথ ইন্টারভেল পর্যন্ত যে আমাদের ফেলিওর ডেন্সিটি তাদের, এটা হচ্ছে রিলায়েবিলিটি, এটা হচ্ছে মেজারমেন্ট ওয়ে, একটা মেজার করার ওয়ে, এটা হচ্ছে ডিসক্রিট মেজারমেন্ট ওয়ে। মানে আমরা যদি নাম্বার অফ কম্পোনেন্টস কোন কম্পোনেন্টস গুলো ফেলিওর করছে এগুলো যদি কাউন্ট করে নিই, তাহলে ডিসক্রিট ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। সো দিস ইজ ওয়ান ওয়ে টু মেজার দ্য রিলায়েবিলিটি অফ এ সিস্টেম। এর পরের ক্লাসে আমরা ধরো
অন্যভাবে আমরা পড়বো। তার সঙ্গে একটু জিনিস আমরা বলে দিই যে মিন টাইম বিটুইন ফেলিওরস আমরা পড়েছিলাম। মিন টাইম মানে দুবার ফেলিওর হচ্ছে তার মধ্যেকার যে ডিউরেশন, তো সেইটাকে ধরো আমরা ইন শর্ট বলে থাকি এমটিবিএফ। এই টার্মটা বহুবার ইউজ করবো আমরা, এমটিবিএফ বলে। মিন টাইম বিটুইন ফেলিওর পুরোটা না বলে আমরা এমটিবিএফ বলে বাদ পাবো, বহু জায়গায় আছে ইম্পর্টেন্ট প্যারামিটার। তো এমটিবিএফ ইকুয়াল টু কি হচ্ছে যে রেসিপ্রোকাল অফ ফেলিওর রেট। ল্যামডা যদি ফেলিওর রেট হয় তাহলে 1/λ আমাদের হবে মিন টাইম বিটুইন ফেলিওর। তো মিন টাইম বিটুইন ফেলিওর কিন্তু মাথায় রাখবে যে যেগুলো রিপেয়ার করা যাবে, রিপেয়ারেবল যেগুলো আইটেমস বা কম্পোনেন্টস, তাদের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা হচ্ছে ভ্যালিড, মিন টাইম বিটুইন ফেলিওর। মানে এই ফর্মুলাটা মনে রাখবে যে এমটিবিএফ কে এম দিয়ে আমরা জেনারেলি ডিনোট করছি, এম ইকুয়াল টু 1/λ। ল্যামডা ইজ দ্য ফেলিওর রেট। তাহলে আজকে এখানে শেষ হচ্ছে। তোমরা এই করো, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দাও। সৌরভ এটা কি লিখেছো গো? জ্যামের এই তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে না কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, না স্যার এটা স্যার তো এই রাইট সাইডে দেখাচ্ছিল কি এটা ক্লিক হয়ে গেছে, চলে গেছে অটোমেটিক্যালি। ও আচ্ছা আচ্ছা। স্যার বলছি বাকি ভিডিওগুলো একটু সময় করে ছেড়ে দেবেন স্যার। বাকি মানে কিসের বাকি আছে বলো? চারটা চারটা করে মনে হয় দিয়েছিলেন আপনি, স্পেশাল একটু আর দেখে জেনারেল। দেখে বলে দিও কোনটা বাকি আছে, মানে চ্যাপ্টারে ওয়াজ আছে তোমার। এটা এটা করা হলো না তাই তো? লাস্ট যে হুম চ্যাপ্টারটা পড়লে হুম হুম হুম। লাস্ট চ্যাপ্টারটার ভিডিওগুলো নেই, কিন্তু আমি একদিন দেখছিলাম খুলে ভিডিওগুলো, তো দেখলাম যে কেউ কোনোটা মানে 8 জন ভিউ করেছো, কোনোটা 10 জন ভিউ করেছো, এরকম। তোমাদের কয়েকজন দেখো আর কি, সবাই দেখে না, এটাই দেখছিলাম আর কি। তো ঠিক আছে, আমি মানে আগে যে ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়েছিলাম তার সবগুলো আছে তাই তো? সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়ালাম সেটা নেই একটাও, তাই তো? হ্যাঁ স্যার। না দেখে একটু ঠিক করে বলে দিও আমাকে, ঠিক করে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তাহলে বাকিগুলো একটু সময় করে দেবো, ঠিক আছে? আর সবাই দিয়েছো অ্যাটেন্ডেন্স? সবার হয়েছে তো? এটা কোথায় গেল? ঠিক আছে, তাহলে তোমাদের আর কিছু যদি না থাকে জিজ্ঞাসা, তাহলে আস্তে আস্তে লেফট করো।